বোন, তুই আমাকে কেন সাদা ভাত দিলি? ভাতের সাথে তো নুনও নেই, তার উপর বর্ষার পানি কেমন চাল চুয়ে পড়ছে। আমার আর ভালো লাগে না। আর কথা বাড়াস নে, বাবা এসে পড়বে। যদি এসব কথা শোনে তাহলে খুব কষ্ট পাবে। বাবাও সাদা ভাত খেয়ে ঝড় বৃষ্টি মাথা করে ওষুধ আনতে গেল। আমাদের দুজনেরই জ্বর। আমার কোনো জ্বর নেই। তুই এখন কি চাস? তোদের ফসলের অর্ধেক ভাগ দিলে তোদের প্রত্যেক দিন মাগুর মাছে ঝোল খাওয়াবো। আমাদের ঘর আগুনে পোড়ালি আর এখন আমাদের ফসলের ভাগ চাস, তাও আমাদের পুকুরের মাগুর মাছ খাওয়ানোর লোভ দেখিয়ে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? তা শিখবি বা কিভাবে? হ্যাঁ, তোরা না লেখাপড়া করেছিস যত সব ঢং। আমাদের ঘর থেকে বেরিয়ে যা। ঠিক আছে, তোদের তাহলে সাদা ভাত আর মাগুর মাছ খাওয়াবো একদিন। হ্যাঁ, খুব বার বেড়েছিস তো। এবার আমি বলে রাখলাম, এরপর যদি আমাদের বাড়ির সীমানায় পাড়া দিবি তাহলে তোর আর কাকাবাবুর নামে থানায় আমরা ডায়েরি করব। আরে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, কিছুই করতে পারলি না, আর এখন বলছিস মামলা দিবি? তোদের এই ফাঁকা বলতি নবীন ভয় পাওয়ার লোক না। তুই অশিক্ষিত মানুষ, তোর সাথে কথা বলে কথা খরচ করতে চাই না। সময় বলে দেবে কার দৌড় কত দূর। সে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমাকে ভালোই ভালোই ফসলের ভাগ না দিলে পুরো ফসলের খেয়ে দেওয়ার চলবে। কিরে নবীন, কত দূর? ওরা অর্ধেক ফসল দেবে মত দিয়েছে। দেমাগ কমে না। হ্যাঁ, পুচকে মেয়ে শিক্ষার বড়াই দেখায়, মামলার ভয় দেখাচ্ছে। সে তো দেখাবেই, শিক্ষিত হলে তো দেমাগ দেখাবেই। তুই এক কাজ কর, ওদের সব সময় হুমকি ধুমকি দিতে থাক, ঠিক আছে? কিন্তু বাবা, ওরা যদি মামলা করে তখন তো সমস্যা হয়ে যাবে। যদি মামলা করতো এতদিনে করতো, মনে হয় না করবে। তুই ফসল তোলবার পর যখন বিক্রি করতে প্রস্তুত করবে তখন অর্ধেক ফসল নিয়ে আসবি। 2 মাস তুই ফসলের দিকে নজর রাখ। সে আর বলতে, আজকে এই বর্ষায় 2 বোন সাদা ভাত নিয়ে বসেছিল, আমাকে ফসলের অর্ধেক ভাত দিতে ভাগ দিতে অস্বীকার করায় ওই ভাত পুকুরে ফেলে দিলাম। মাগুর মাছগুলো কেমন হয়েছে রে? অনেক বড় হয়েছে। ওদের তো মাগুর মাছ খেতে দিতে পারি না, এখান থেকেও আমাদের ভাগ চাই। কিন্তু ওরা যে খাটাস ফসলের ভাগই দেয় না, আবার মাগুর মাছের ভাগ কি দেবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাগাতে হবে আবার কি? কিভাবে ঘি উঠাবো বলো? সারাদিন মদ নিয়ে থাকলে কি আর মাথা খুলবে? শোন, তাহলে তুই মাগুর মাছের ভাগ চাইবি, না দিলে পুকুরে বিষ ঢেলে দিবি। এবার তবে শিক্ষা হবে ঠিক মতো। নেমে পড় তবে। মনে রাখিস, গগনের যা সম্পদ আছে ওদের গ্রাম ছাড়া করে আমরা তা ভোগ করব। বাবা, ভেবো না আমি না তোমার সন্তান। কাঁটা দিয়ে কাঁটা কিভাবে তুলতে হয় আমি বেশ ভালো করেই জানি। চল এবার খেয়ে নে। আবার সৎ ভাইকে সব সময় আমি করুণার পাত্র হিসেবে দেখি, আর দেখবই না বা কেন? কেবল ওকেই পড়ালো বাবা, আমাকে তো কিছুই করালো না। তুমি পড়নি কেন? তুই পড়িসনি তাই। তা তোমার স্কুলের চাকরি কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমাদের এমন দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আজ স্কুলে চাকরি পেয়েছি বলে আমারও বোনের পড়ালেখা চলছে। তোমরা এখনো কেন মামলা করছো না? বাবা রাজি হচ্ছেন না, আমি কত বোঝালাম। দিন দিন ওদের সাহস বেরিয়ে যাচ্ছে। প্রতিবাদ করবার সময় এক্ষুনি, নইলে কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারো। আমি তো তাই ভাবছি, কিন্তু বাবা কিছুতেই মামলা করতে রাজি না। তুমি তো নিজেও মামলা করতে পারো। আচ্ছা, আমি নিজে গিয়ে মামলা করব। তুমি সাথে যাবে তো? অবশ্যই যাব। শিক্ষিত হয়ে গ্রামে এসেছি গ্রামের সবার উপকার করতে। জানো, আমাদের গ্রাম খুব সুন্দর, কিন্তু মানুষে আছে সহজ সরল। মানুষকে প্রতারণা করে সর্বশান্ত করতে সর্বদা প্রস্তুত থাকে, যেমন তোমার কাকা। সত্যি তাই। আমরা নিজেরা জমি চাষ করি, আমাদের রক্ত পানি করা ফসল ওরা নিতে চায়, তা দিতে রাজি না বলে আমাদের ঘরে আগুন দিতে পারলো। আমি যেভাবে বলছি সেভাবে করো। তোমার বাবা তো ভীতু, তাই কোর্ট কাছারি করতে সাহস পায় না। তুমি নিজে এবার মামলাটা করে দাও। ভেবে দেখি। অত ভাববার কি আছে? তোমাদের তো কোনো সাহসই নেই দেখছি। ছেলেমেয়েরা কেমন খেলছে, কি সুন্দর দৃশ্য। কি সুন্দর বিকেল, কত বাচ্চারা মাঠে খেলছে। মনে হচ্ছে বিদ্যালয় এখন আলোয় পরিপূর্ণ। আমাকে তো বাড়ি ফিরতে হবে। বাড়ি গিয়ে মামলা করবার প্রস্তুতি নাও। যদি কোনো আর্থিক সাহায্য লাগে তাহলে আমি করব। কদিন সবুর করে দেখি, হয়তো কাকাবাবু ভালো হয়ে যেতে পারে। দেখো, নবীন কিন্তু ওঁত পেতে আছে তোমাদের ফসলের অর্ধেক নেওয়ার জন্য। আর একবার যদি ওকে অর্ধেক দাও, পরের বার পুরোটাই নিয়ে যাবে। হ্যাঁ, আরে কি গো গগন, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমার জায়গায় হলে আমি গলায় দড়ি দিতাম। লজ্জা তো তোমার হওয়া উচিত। তুমি তোমার কুপুত্র দিয়ে আমাদের বাড়িতে আগুন দিয়েছো, তোমারই গলায় দড়ি দেওয়া উচিত ছিল। তা আমার ছেলে তোমার ঘরে আগুন দিয়েছে, বেশ করেছে। কিন্তু তোমার মেয়ে সাগরিকা যে স্কুলে মাস্টারি করে তোমার মুখে অন্ন জোগায়। তাহলে তুমি গগনের বাড়িতে আগুন দিয়েছো স্বীকার করছো? স্বীকার করছি। গগনকে তো আমি 2 পয়সার মানুষ বলে দাম দিই না। তোমার পুকুরে গিয়ে দেখো, সব মাগুর মাছ মরে ভেসে আছে। তাও আমার ছেলের হাতে জাদু, বুঝলে?
তাহলে তোমার কুলাঙ্গার পুত্র আজকে আমার পুকুরে বিষ দিয়েছে। আরে তোমার সাগরিকা শিক্ষকতা করে আমাদের বংশের উপর কালিমা লেপন করেছে, তাই মাগুর মাছ আজকে শেষ করেছি। কালকে তোমাকে পরপারে পাঠিয়ে দেব। তারপর তোমার মেয়ে দুটোকে গ্রাম ছাড়া করব। তারপর তারা ভিক্ষার থালা হাতে গ্রামে গ্রামে ঘুরবে। সাগরিকা চাকুরি করে তাই তোমার খুব হিংসে। কিছুদিন পর বলবে সাগরিকার বেতনের টাকার অর্ধেক চাই তোমার। তোমার লজ্জা করে না? গগন মেয়ে নিয়ে চাষাবাদ করে আর তুমি ছেলে নিয়ে ভাইয়ের কাছে ভিক্ষে চাও। তুই কেন আমাদের দুজনের মধ্যে কথা বলছো? এটা আমাদের ভাইদের ব্যাপার। মুখ সামলে কথা বলো। হরিপদ কাকা আমাদের বাড়ির বাইরের কেউ নন। উনি তোমার থেকে বেশি আপন। আর দোকান খুলে শুনে রাখো, আমি তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। তুমি আবার কচু করবে? এখনো সময় আছে। তোমার ফসলের অর্ধেক দাম আমাকে দিয়ে দিও। আবার কোনো কুলি রইল না। আমি আগেই বলেছিলাম জমি জমা সব বিক্রি করে মেয়ে দুটোকে নিয়ে শহরে চলে যায়, কিন্তু গ্রামের মানুষ বাধা দিল। এসব আবর্জনার কথায় কান দিয়ে লাভ নেই। বোন স্কুলে চাকরি করে, তাই হিংসে করে এমন করেছে। তুই বুঝবি না রে মা। হারেন আমাকে গ্রাম ছাড়া করে তারপর আমার সব সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমার মাগুর মাছগুলো সব মেরে ফেললো। এখন আমি তোদের সাদা ভাত খেতে দিচ্ছি। তুমি অত ভেবো না, আমাদের সাদা ভাত খেতে কোনো সমস্যা নেই। কাল সকালে মামলা করলে দেখবে বিকেলে সব ঠিক হয়ে গেছে। রূপমতি ঠিকই বলেছে। আমরা সেদিন খেতে বসেছিলাম, আমাদের পাতে সাদা ভাত দেখে কি খুশি। সে ভাত কেড়ে নিয়ে মাগুর মাছকে খেতে দিল। ওর নজর আগে থেকে মাগুর মাছের দিকে, আজ পুকুরে বিষ ঢেলে দিল। জানি না রে মা, তোর যা ভালো মনে হয় কর। পুকুরে বিষ ঢেলে সব মাছ মেরে ফেল। এখন তোদের পাতে সাদা ভাত আমি কিচ্ছু করতে পারছি না। আমি এত অক্ষম। হায় বিধাতা, তুমি আর জবাব দিও। বাবা, তুমি কিছু মুখে দাও, ওসব আবর্জনার কথা ভেবো না। এই বর্ষায় আমাদের সাদা ভাত খেতে কোনো কষ্ট হচ্ছে না, শুধু কষ্ট হচ্ছে কাকা বাবুকে কিছু বলতে পারছি না। সারা গায়ে ওদের সাথে কুলিয়ে উঠতে পারে এমন লোক নেই। ওপরওয়ালা, আমি এখন কি করব তুমি উপায় বলে দাও। যেদিন আগুন দিয়েছে সেদিন যদি মামলা করতে, তাহলে আজ এই দুর্গতি হতো না। তোদের রেখে কাজে যাই, তখন যদি নবীন তোদেরকে কিছু ক্ষতি করে দেয়, সেই চিন্তায় তো মুখে কুলু পেটে থাকি রে। এখন যদি মামলা না করো, তবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের বিনা প্রতিবাদে মরতে হবে। নবীন আমাদের পুকুরে বিষ দিয়ে সব মাগুর মাছ মেরে ফেলেছে। এখন বর্ষায় আমাদের সাদা ভাত খেয়ে দিন পার করতে হবে। এতে তোমাদের দোষ কম কিসে? সারা গায়ে ওদের সাথে কুলিয়ে দেওয়ার মতো কেউ নেই। এখন আমরা নিরুপায়। আর তুমি ফসলের ক্ষেতের যত্ন নিচ্ছ তোমার কাকাবাবুকে অর্ধেক দেওয়ার জন্য। তুমি তো শিক্ষিতা মেয়ে, নিজেও তো থানায় মামলা করতে পারো। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ঘর পুড়ে যাওয়ার সময় কোনো টাকা আনতে পারিনি। নাও না, এবার তুমি থানায় মামলা করো দেখি। আজকে দুপুরে তোমাকে থানায় নিয়ে যাব। কিন্তু বাবা তো বাড়ি নেই। বাবাকে জানানো পরে যাবে, কাকাবাবু জানলে বাধা দিতে পারেন। কিন্তু বাবাকে না জানিয়ে কিভাবে? যা বলছি শোনো, আর কথা বাড়িও না। তোমার মরা মায়ের দিব্যি দিলাম। গগনকে জানানোর কি দরকার? আজকে যদি তোমাদের ঘরে আগুন দেওয়ার পর তোমার বাবা থানায় গিয়ে মামলা করতো, তবে কি পুকুরে বিষ দিতে পারতো? সেদিন তো আমার সামনেই তোমার বাবাকে হত্যার হুমকি দিল। কি বলেন? এতবার বেড়েছে? না, আমি আজই মামলা করব। আমার পায়ে ব্যথা, তা না হলে আমিও তোমাদের সাথে থানায় যেতাম। আমি তো যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর দাদাই। এবার তবে সাগরিকা, তুমি তোমার কাকাবাবুকে এক হাত দেখিয়ে দাও। আপনাদের কি সমস্যা? সমস্যা আমার না ওর। তাহলে উনিই কথা বলুন। আপনার নাম কি? আমার নাম সাগরিকা। আমি আমাদের গ্রামে শিক্ষকতা করি। আমার বাবার সাথে মাঝে মাঝে খেতেও কাজ করি, সেই সাথে বিয়ে পড়ছি। কি সমস্যা আপনার? আমার সৎ কাকা হরে আর তার আন্ডার ম্যাট্রিক নেশাখোর ছেলে নবীন 10 দিন আগে আমাদের বাড়িতে এসে বাড়িঘর সব পুড়িয়ে দেয়। কেননা আমরা আমাদের জমির অর্ধেক ফসল ওদের দেব না বলেছি। এরপর হুমকি ধামকি দিয়ে আসছিল। কাল রাতে আমাদের পুকুরে বিষ ঢেলে সব মাগুর মাছ মেরে ফেলেছে। এখন বাবাকে হত্যার হুমকি দিচ্ছে। এতদিন কোনো অভিযোগ করেননি কেন? আমার বাবা বংশের মুখের দিকে চেয়ে সব সহ্য করে যাচ্ছেন। সে তো ভুল করেছেন। আর আপনার অবস্থা কি তমাল বাবু? নবীন কি আর চাঁদা চায়? সে এখন স্কুলে ধারে কাছে যায় না। চিন্তা করবেন না মশাই, আজই ওদের ব্যবস্থা হয়ে যাবে। অশেষ ধন্যবাদ। আমাদের এই বর্ষাতে শুধু সাদা ভাত খেয়ে দিন গেল। মা আমাদের ছেড়ে পরপারে যাওয়ায় আমাদের বিপদ যেন পিছু ছাড়ছে না। কাকাবাবু, কাকাবাবু, তুমি তাড়াতাড়ি এসো, দেখো তোমার বদমাস মেয়ে কি করেছে। হঠাৎ বাবার প্রতি তোর এত শ্রদ্ধা কোথা থেকে এলো? আগে তো গগন বলে ডাকতি। আগের কথা ভিন্ন আর এখনকার কথা ভিন্ন। কাকাবাবু কোথায়? বাবা মিষ্টি আনতে গেছে। তোকে আর তোর বাবাকে তো শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করেছি। তোদের ঘর বাড়ি পোড়ানোর টাকা, তারপর মাগুর মাছের দাম সব দিতে হবে। দেখো বোন, নিজের মধ্যে ঝামেলা মোকদ্দমা করতে নেই।
তুমি না লক্ষ্মী, আমাদের মামলা তুলে নাও, তুলে নাও, তুলে তাড়াতাড়ি তুলে নাও। তোকে তো আগেই বলেছি কার দৌড় কত দূর সময় বলে দেবে। আর তোর লজ্জা করে না? ছেলে হয়ে বসে বসে খাস, আমরা মেয়ে হয়েও কাজ করি। আমার কাকা যেমন অমানুষ, তেমনি তার ছেলেও অমানুষ। তোর মতো ছেলে তো কামলা দিলেও তোদের দিন চলে যায়। দেখো বোন, আমাদের সাথে অমন করো না। ভালোই ভালোই বেরিয়ে যা, নইলে অপমান করব। দেখ, বংশের মুখে চুনকালি মাখাস না, তোরা আমারই বোন। এই জন্য তো আমাদের ভাতে থালা কেড়ে নিস। দেখ, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। এই আবর্জনা, বিদেয় হ। এসো তোমরা, আমার গরিবী ঘরে এসো। শীতল পাটিতে বসে মাটির থালায় ভাত খাও। বাহ, নতুন ঘর তো চমৎকার। তা তোমার মেয়ে দুটো কই? একটু অপেক্ষা করো, ওরা তো আজ সবকিছু রান্না করলো। ওদের এখন সব গ্রামের সবাইকে খাওয়ানো। কি গগন, খুব তো আমাদের গ্রাম ছেড়ে শহরবাসী হওয়ার পরিকল্পনা করেছিলে, আর দেখো মেয়ে কেমন সব ঠিক করে নিল। তোমাদের জন্যই তো আজকে গ্রামে টিকে আছি, নইলে কি আর হারেনকে শ্রীঘরে পাঠানো সম্ভব হতো? সাগরিকা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। আপনার অমতে থানায় গিয়ে মামলা করেছে, নহিলে তো দেখতেন এতদিন আপনাকে মেরেই ফেলতো। তুমি অনেক ভালো, গ্রামের সবার সুখে দুঃখে সবসময় থাকো। বাবারে, আজকে দেখি রাজভোগ, খাসির মাংস, মাগুর মাছ, বাসমতি চালের ভাত। এইসব খেয়ে শেষ করেন, তারপর হরেক রকম পিঠে আর পায়েস আছে। কে বলবে এ ঘরে ওদের মা নেই? হ্যাঁ, ওরাই এখন আমাদের আগলে রেখেছে। মাছের এত পদ, তারপর সবজি আর পায়েস, এসব তো আমার ঠাকুমা মারা যাবার পর খাওয়া হয়নি। তা এত কিছু সাগরিকা একাই করেছে। যেমন রাঁধুনি তেমন শিক্ষক হিসেবে খুব সুনাম করেছে ও। আমিও সাথে রান্না করেছি। তাহলে আগে খেয়ে দেখতে হয়। বাহ, সবকিছু চমৎকার হয়েছে। এবার আমাদের স্কুলে পিকনিক করব ভাবছি, ছোট ছোট বাচ্চাদেরও আমি রেঁধে খাওয়াবো। স্কুলের যা অবস্থা, সেখানে কিভাবে আমরা পিকনিক করব? আমি 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 চাল দেব। আমি আমার পুকুরের মাছ দেব। আমাদের ক্ষেতের সবজি আমি দেব। আমার হাফাতে অবস্থা, আমি কেবল লঙ্কা, হলুদ, পেঁয়াজ আর কিছু নুন দেব। তা সাগরিকা, তুমি তোমার স্কুলে কি দেবে? আমি তো রাঁধুনি, আমি আর কি দেব? বাচ্চারা আমাকে সাহায্য করবে। তোমাদের সবার দাওয়াত। বাহ, এক দাওয়াত খেয়ে হাত ধোয়ার আগেই আর এক দাওয়াত। বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। তা ভাই গগন, তুমি কেমন আছো? তুমি শ্রীঘরে ছিলে তাই তো ভালো ছিলাম, আর এখন আবার গ্রামে এসে পড়েছো, তাই আর ভালো থাকা হবে কিনা জানি না। আমাকে আর লজ্জা দিও না, সম্পত্তি লোভে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তা ঠিক আছে, আমি মাফ করে দিলাম। তুমি এবার এখান থেকে এসো, দেখছো না আমি কাজ করছি। কাকা বাবু, আপনার রাগ কমেনি বুঝতে পারছি। সাগরিকার রূপমতি কেমন আছে? তোমার লজ্জা করে না ওদের কথা বলতে? বর্ষার দিনে তুমি আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিলে, পুকুরের মাছে বিষ দিয়ে মেরে দিলে, আমার মা মরা মেয়ে দুটোর সাদা ভাত কেড়ে নিলে। আমি ভুল করেছি। এমনটা না করে যদি পড়তাম, খেতে কাজ করতাম, তবে আমাদের আর শ্রীঘরে যেতে হতো না। থাক বাবু, এখান থেকে যাও তো, তোমাদের মুখও দেখতে চাই না। গগন, আমি তোমার সাথে অন্যায় করেছি, তার শাস্তিও পেয়েছি। এবার ভাই তুমি তোমার অভিমান ভোলো। তোমার কারণে আমার স্ত্রীর কোনো স্মৃতি আমি রাখতে পারিনি। তুমি আমার সৎ ভাই। তোমার মা মারা যাবার পর বাবা আমার মাকে ঘরে আনে। ওই মা তো আমাদের কোনোদিন দু চোখে দেখেনি। বাবা কেবল তোমাকেই পড়ালো। তোমাকে কে পড়তে নিষেধ করলো? আমি যা পড়েছি তা আমার নিজের ইচ্ছায়। তুমিও তো তোমার ছেলের মতো নেশা করছিলে। আর সম্পত্তি তো সমান ভাগই হয়েছে। তোমার জমি তুমি চাষ করতে পারো না, আর মেয়ে দুটোকে নিয়ে আমি জমি চাষ করি। আমার মেয়েদের রক্ত পানি করা ফসল, সেই ফসল থেকে আমি তোমাকে কেন ভাগ দেব? ওসব ভুলে যাও। আর নাও, তোমার ঘর বাড়িতে আগুন আর পুকুরে বীজ দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে তোমার ক্ষেতের সাথে যে জমিটা আছে ওটা তোমাদের দিয়ে দিলাম। এই যে জমির দলিল। হারেন, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তা এত কিছু নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? সে তো জানি নে। প্রথমে ওর মামার বাড়ি, সেখানে যদি সুবিধে করতে না পারি তাহলে কিছু জমি কিনে চাষাবাদ করব। সেই চাষাবাদটুকু আগেই শুরু করতে, তবে আজকে তো গ্রাম ছাড়তে হতো না। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমরা চেয়েছিলাম গগন কাকাকে গ্রাম ছাড়া করতে, আর আজকে আমরা নিজেরাই গ্রাম ছাড়া হচ্ছি। তা নবীন, তুমি নেশা পানি ছেড়েছ? তা না ছেড়ে কি উপায় আছে? ভাতই জোটে না, আবার নেশা। তুমি তো তোমার বোনেদের পাতের সাদা ভাতটুকু কেড়ে নিয়েছিলে। সেই পাপের সাজাই বিধাতা আমাদের দিলেন। যদি পড়ালেখা করতাম, তারপর চাকুরি করতাম, তবে তো মাথায় এত কুবুদ্ধি কিলবিল করতো না। আর শিখবো কোথা থেকে? মা তো জন্মের আগেই ওপারে চলে গেছেন।
বাপ তো আমাকে আরো কুবুদ্ধি দিয়ে শ্রীঘরে পাঠিয়েছেন। তা যাবে তোমাদের জমি কে দেখবে? কিছু জমি গগনকে ক্ষতিপূরণ হিসেবে দিয়েছি, বাকিটা বিক্রি করে দিয়েছি। আমাদের মায়ের ছবিটা বুকে নিয়ে চিরদিনের মতো চলে যাচ্ছি, আমাদের ক্ষমা করে দিন দাদু। তুমি তো আমার সাথে কিছু করনি, যা অনিষ্ট করেছো তা বেশিরভাগই তোমার এই সৎ চাচাতো বোনেদের সাথে। ওপরওয়ালা তার জন্যই আমাদের এভাবে গ্রাম ছাড়া করলো। পরের অনিষ্ট করলে নিজের অনিষ্ট তো হবেই। তা তোমাদের মামার বাড়ি কদ্দূর? নদীর ওপারে, হরি আমার মামার নাম। সে তো মহাজন, খুব নাম করা লোক, সুদের ব্যবসা করে। তাই তো বলি, আমাদের হরেন এত ভালো হয়ে গেল, সবকিছু ছেড়ে নদীর পাড়ে গিয়ে সুদের ব্যবসা করবে। হ্যাঁ, আমরা তো চলেই যাচ্ছি, তাতেও তোমার মন ভরেনি? তুমি যাবার সময় গায়ে পড়ে ঝগড়া করবে? বলি, তোমার পাকা ধানে আমি কখনো মই তো দিইনি। কিন্তু অনেকের পাকা ধানে মই দিয়েছো। সে আবার সৎ ভাইদের দিয়েছি, তার সাজাও পেয়েছি এবং ক্ষতিপূরণও দিয়েছি। সেবার যে তোমার ছেলে স্কুলে চাঁদাবাজি করে হাজতবাসী হলো, তখন তাকে ছাড়তে আমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিলে, তার কি হবে? ও, সেই জন্যই তো বলি, তুমি অমন গায়ে পড়ে ঝগড়া করতে এসছো কেন? সরাসরি বললি তো পারতে। এই নাও 2000 টাকা, এবার তো খুশি?